আজ আমরা পশ্চিমবঙ্গের নওদা বিধানসভা কেন্দ্রে নিয়ে একটি গভীর বিশ্লেষণ করব। এটা শুধু ভোটের অঙ্কের হিসেব নয়, বরং এখানকার মানুষের জীবন, তাদের আশা আর দৈনন্দিন লড়াইয়ের একটা প্রতিচ্ছবি। আমাদের এই আলোচনায় আমরা কোনো রাজনৈতিক পক্ষ নেব না। আমাদের উদ্দেশ্য হল তথ্যের গভীরে গিয়ে নওদার আসল ছবিটা তুলে ধরা এবং বোঝা যে এখানে সুশাসনের পথটা আসলে কতটা কঠিন বা সহজ। পশ্চিমবঙ্গের মানচিত্রে মুর্শিদাবাদ জেলার মধ্যে এই যে নওদা, এটা শুধু একটা নির্বাচনী এলাকা নয়। এটা এমন এক জনপদ যেখানে গঙ্গার উর্বর পলিমাটি একদিকে যেমন অফুরন্ত সম্ভাবনার জন্ম দেয়, ঠিক তেমনই প্রতি বছর বয়ে আনে বন্যার মতো ভয়ঙ্কর চ্যালেঞ্জ। আমাদের এই বিশ্লেষণকে আমরা 5টা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা জানব নওদার মাটি আর মানুষের পরিচয়। তারপর আমরা ভোটের বাক্স খুলে বোঝার চেষ্টা করব মানুষ কি সংকেত দিচ্ছেন। এরপর আমরা গভীরে গিয়ে দেখব তাদের অসন্তোষের আসল কারণগুলো কি, আর তার ভিত্তিতেই আমরা একটি তথ্য নির্ভর সুশাসনের রূপরেখা তৈরি করব। সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এই পথেই কি জনগণের রায় বা জনাদেশ অর্জনের আসল চাবিকাঠি। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে তার সমাজ আর অর্থনীতির ভিতটা বোঝা খুব জরুরি। নওদার আসল পরিচয়টা কি? এখানকার মানুষ কিভাবে তাদের জীবন চালান? চলুন গভীরে গিয়ে দেখি। নওদার জনসংখ্যার ছবিটা বেশ স্পষ্ট। এখানকার প্রায় ৭২% মানুষ মুসলিম এবং ২৮% হিন্দু। এই সংখ্যাটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয়, এটা এখানকার সামাজিক গঠন এবং রাজনৈতিক সমীকরণের একটা মূল ভিত্তি। কিন্তু জনসংখ্যার চেয়েও যেটা বেশি ভাবায় তা হল এই সংখ্যাটা ৪৬.১%। এটা হলো মুর্শিদাবাদের গ্রামীণ দারিদ্র্যের হার, যা কিনা রাজ্যের গড় হারের থেকে অনেক অনেক বেশি। ভাবুন তো একবার, এখানকার প্রায় অর্ধেক গ্রামীণ পরিবার চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটায়, আর এই কঠিন বাস্তবতাটাই তাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তকে প্রভাবিত করে। নওদার ভূগোলটা একদিকে আশীর্বাদ, আবার অন্যদিকে অভিশাপ। গঙ্গার পলিমাটিতে গড়া এই উর্বর প্লাবনভূমি ধান চাষের জন্য একেবারে আদর্শ, কিন্তু এই নিচু জমি বর্ষাকালে ভয়ঙ্কর বন্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই এখানকার মানুষের জীবন প্রকৃতির দানে যেমন সমৃদ্ধ, তেমনি প্রকৃতির রোষে প্রতি মুহূর্তে বিপর্যস্ত। বেশ, এবার চলুন দেখি এই আর্থসামাজিক বাস্তবতা ভোটের বাক্সে কিভাবে প্রতিফলিত হচ্ছে। নির্বাচন তো আসলে মানুষের সম্মিলিত কণ্ঠস্বর। তো নওদার মানুষ গত কয়েক বছরে কি বার্তা দিয়েছেন? তাদের ভোট কি বলছে? দেখুন, ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে নওদার রাজনৈতিক ছবিটা কীরকম নাটকীয়ভাবে বদলে গেছে। তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার প্রায় দ্বিগুণ হয়ে গেছে, আর এক সময়কার গড় কংগ্রেসের ভোট কমে দাঁড়িয়েছে প্রায় অর্ধেকে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল বিজেপির উত্থান একেবারে ০ থেকে সোজা ২১%। এই সংখ্যাগুলো কিন্তু একটা বড় রাজনৈতিক বদলের দিকে ইঙ্গিত করছে। এই পরিবর্তনের ধারাটা যদি আমরা একটু সময় ধরে দেখি, তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। ২০১৬তে যে কংগ্রেস জিতেছিল, তারা ২০১৯-এর লোকসভাতেও এই কেন্দ্রে এগিয়েছিল। কিন্তু ২০২১-এ এসে খেলাটা পুরোপুরি ঘুরে গেল। তৃণমূল এক নির্ণায়ক জয় পেল। আর এই ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল তাদের আসন ধরে রাখলেও বিজেপির ভোট শেয়ারের এই লাগাতার বৃদ্ধি ভবিষ্যতে রাজনীতির জন্য একটা স্পষ্ট সংকেত রেখে যাচ্ছে। আর এই পরিবর্তনটা শুধু বিধানসভা স্তরে আটকে নেই। বহরমপুর লোকসভা কেন্দ্রের দিকে তাকালে দেখা যাচ্ছে ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে কংগ্রেসের ভোট কমেছে প্রায় ১৪%, আর সেই ভোটটা প্রায় সরাসরি চলে গেছে বিজেপির দিকে, যাদের ভোট বেড়েছে প্রায় ১৬%। তৃণমূল যদিও তাদের ভোট ব্যাংক ধরে রেখেছে, কিন্তু বিরোধী শিবিরের এই ভাঙাগড়া একটা নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিচ্ছে। তাহলে এটা পরিষ্কার যে ভোটাররা একটা বদল চাইছেন। কিন্তু প্রশ্ন হল, কেন? তাদের এই অসন্তোষের মূল কারণগুলো কি? চলুন এবার আমরা সেই কারণগুলো খুঁজে বের করি, যা এই সংখ্যাগুলোর পেছনে লুকিয়ে আছে। মনে রাখা দরকার, আমাদের সংবিধানে প্রতিটি নাগরিককে মর্যাদা এবং তথ্য জেনে কথা বলার অধিকার দেওয়া হয়েছে, আর এই অসন্তোষগুলো হল সেই অধিকারেরই প্রকাশ। মাঠের পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা মানুষের ক্ষোভের ৫টি প্রধান কারণ খুঁজে পেয়েছি। ১. ভাঙাচোরা জাতীয় সড়ক ৩৪, যা মানুষের নিত্যদিনের যন্ত্রণার কারণ। ২. প্রতি বছরের বন্যা আর দুর্বল নদীবাঁধ। ৩. চাকরির তীব্র অভাব, কারণ এলাকায় কোনো শিল্প নেই। ৪. স্থানীয় স্তরে কাটমানি বা তোলাবাজির ব্যাপক অভিযোগ। আর ৫. শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা হাজার হাজার শিক্ষিত তরুণের স্বপ্ন ভেঙে দিয়েছে। দুর্নীতি এখানে শুধু একটা প্রশাসনিক অভিযোগ নয়, এটা মানুষের মুখের ভাষা হয়ে গেছে। যখন একজন সাধারণ মানুষ বলেন হামারা পয়সা চার গিয়া, তখন এটা আর শুধু একটা অভিযোগ থাকে না, এটা হয়ে ওঠে এক গভীর ক্ষোভ আর অসহায়ত্বের আর্তনাদ, যা গোটা ব্যবস্থার ওপর থেকে বিশ্বাসটাকেই নাড়িয়ে দেয়।
সরকারি প্রকল্পের অবস্থাও খুব একটা ভালো নয়। যখন গ্রামের মানুষ বলেন দিদির ফোট দিয়া চাউল, তখন এই কথাটা শুধু চালের গুণমান নিয়ে প্রশ্ন তোলে না, এটা আসলে গোটা সরকারি পরিষেবা ব্যবস্থার উপর মানুষের গভীর আস্থাহীনতার একটা শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়ায়। সমস্যাগুলো যখন এত স্পষ্ট, তখন সমাধানের দিকে নজর দেওয়াটা খুব জরুরি। শুধু অভিযোগ করে তো লাভ নেই। তথ্যের ভিত্তিতে একটা সুস্পষ্ট এবং কার্যকর পরিকল্পনা তৈরি করা সম্ভব। চলুন আমরা তেমনই একটি সম্ভাব্য রূপরেখা এবার দেখে নিই। এই টেবিলে নওদার প্রধান সমস্যাগুলোর কিছু বাস্তবসম্মত সমাধানের একটা খসড়া তুলে ধরা হয়েছে, যেমন ৫০০ কোটি টাকায় ২৪ মাসের মধ্যে জাতীয় সড়ক ৩৪-এর সম্পূর্ণ সংস্কার, ২০০ কোটি টাকায় বন্যা আটকানোর জন্য মজবুত বাঁধ, যা প্রায় ৩০,০০০ হেক্টর কৃষি জমি বাঁচাবে, আর ১৫০ কোটি টাকায় একটা স্কিল পার্ক, যা স্থানীয় ৩ থেকে ৫,০০০ ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এর সঙ্গে থাকছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি আর জলজীবন মিশনে ঘরে ঘরে পানীয় জল। শুধু একবার ভাবুন, ৫০ কিলোমিটার নতুন এবং মজবুত নদী বাঁধ যদি তৈরি হয়, তাহলে কতগুলো পরিবার প্রতি বছর নিশ্চিন্তে ঘুমাতে পারবে। বর্ষার সময়ে যে ভয় আর অনিশ্চয়তা তাদের তাড়া করে ফেরে, তা থেকে তারা চিরদিনের জন্য মুক্তি পাবে। এটা শুধু আর্থিক সুরক্ষা নয়, এটা মানসিক শান্তি। ঠিক একইভাবে ১০,০০০ নতুন পাকা বাড়ি, এর মানে হল ১০,০০০ পরিবার ঝড় বৃষ্টির ভয় থেকে মুক্তি পাবে। তাদের ছেলেমেয়েরা একটা সুরক্ষিত ছাদের নিচে বড় হওয়ার সুযোগ পাবে। সুশাসন মানে শুধু বড় বড় প্রকল্প নয়, সুশাসন মানে মানুষের জীবনের এই ছোট কিন্তু মৌলিক চাহিদাগুলো পূরণ করা। তাহলে দেখুন, পুরো পরিকল্পনাটা কিন্তু বিচ্ছিন্ন নয়, এটা একটা সুতোয় বাঁধা। আমরা যে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করেছি, ভাঙা রাস্তা, বন্যা আর বেকারত্ব, এই প্রকল্পগুলো সরাসরি সেই সমস্যাগুলোরই সমাধান করছে। তথ্যের ভিত্তিতে সমস্যা চিহ্নিত করা এবং সেই অনুযায়ী সমাধানের একটা স্বচ্ছ রূপরেখা তৈরি করাই হল কার্যকর শাসনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ধরনের একটা উন্নয়নের পরিকল্পনা, এটা কি ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে? সুশাসনের সঙ্গে রাজনৈতিক বিশ্বাসের সম্পর্কটা ঠিক কি? চলুন আলোচনার শেষ পর্যায়ে আমরা সেই সংযোগটা বোঝার চেষ্টা করি। এই প্রসঙ্গে বলা দরকার, যে কোনো সরকারি পরিকল্পনার জন্য মানুষের ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী তাদের সম্মতি এবং গোপনীয়তা রক্ষা করা অপরিহার্য। দেখুন, রাজনীতিতে বিশ্বাসটাই হল আসল মূলধন। আর সেই বিশ্বাস শুধু প্রতিশ্রুতি দিয়ে অর্জন করা যায় না, কাজের মাধ্যমে অর্জন করতে হয়। যখন মানুষ নিজের চোখে দেখে যে তাদের দেওয়া করের টাকা সঠিক প্রকল্পে লাগছে, তাদের জীবনের সমস্যা সমাধান হচ্ছে, ঠিক তখনই তারা সরকারের উপর আস্থা রাখে। এক কথায়, সুশাসন হল জনগণের বিশ্বাসের উপর করা সবচেয়ে লাভজনক বিনিয়োগ। তাই শেষ প্রশ্নটা আপনাদের ভাবার জন্য রইল। আজকের এই দ্রুত পরিবর্তনশীল সময়ে যেখানে মানুষ হাতে নাতে ফল চায়, সেখানে কি তথ্যভিত্তিক, স্বচ্ছ এবং পরিমাপযোগ্য একটা উন্নয়নের মডেলই কোনো রাজনৈতিক দলের জন্য মানুষের বিশ্বাস অর্জনের সবচেয়ে শক্তিশালী রাস্তা হতে পারে? উত্তরটা হয়তো ভবিষ্যতই দেবে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়, আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এর যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।